গভীর রাতের অন্ধকার চিরে যাত্রীবাহী একটি বিমান আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে উড়ে চলেছে। গন্তব্য উত্তর আটলান্টিক মহাসাগরের অপর পারে অবস্থিত লিসবনের পোর্টেলা এয়ারপোর্ট। সফররত বেশিরভাগ যাত্রী তখন কেবিনের মধ্যে নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়েছেন। ঠিক এই সময় বিমানে একটি অঘটন ঘটল। ৩৯,০০০ ফুট ওপর দিয়ে উড়তে থাকা বিমানটি যখন আটলান্টিক মহাসাগরের প্রায় মাঝামাঝি স্থানে এসে পৌঁছেছে, ঠিক সেই সময় বিমানের জ্বালানি হঠাৎ শেষ হয়ে যায়। তারপর কি ঘটেছিল? কিভাবে ৩০৬ জন যাত্রীসহ সেই বিমানটিকে পাইলট নিরাপদে অবতরণ করাতে পেরেছিলেন? বিরাট আটলান্টিক মহাসাগরে জ্বালানি শেষ হয়ে যাওয়া বিমানটি কোথায় বা অবতরণ করল? এ সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই পর্বে। নমস্কার, আমি অন্তরা, আর আপনারা দেখছেন ইনসাইট। টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, টরন্টো, কানাডা। ২০০১ সালের ২৩শে আগস্ট বৃহস্পতিবার স্থানীয় সময় অনুযায়ী সন্ধে ৮:৫২, অর্থাৎ আন্তর্জাতিক সমন্বিত সময় অনুযায়ী রাত ১২:৫২ কানাডিয়ান এয়ারলাইন্স এয়ার ট্রানজিটের ফ্লাইট 236 তার উড়ান আরম্ভ করে। গন্তব্য ছিল পোর্টেলা এয়ারপোর্ট, লিসবন, পর্তুগাল। এটি ছিল এয়ারবাস A330 মডেলের একটি প্যাসেঞ্জার বিমান। যাত্রা শুরুর পূর্বে বিমানটিতে ৪৬,৯০০ কিলোগ্রাম জ্বালানি ভরা হয়েছিল, যা লিসবনের পোর্টেলা এয়ারপোর্টে পৌঁছতে যে পরিমাণ জ্বালানির প্রয়োজন তা থেকে প্রায় ৫,৫০০ কিলোগ্রাম বেশি। এই অতিরিক্ত জ্বালানি ভরার কারণ, যদি কোনো কারণে সমস্যায় পড়ে বিমান, তবে বাড়তি জ্বালানির সাহায্যে তাকে আরও খানিকক্ষণ সচল রাখা যাবে এবং প্রয়োজন অনুযায়ী ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য অন্য কোনো এয়ারপোর্টে নিয়েও যাওয়া যাবে। ২৯৩ জন প্যাসেঞ্জার, ১১ জন কেবিন ক্রু আর ২ জন পাইলট সহ মোট ৩০৬ জন যাত্রী নিয়ে বিমানটি উড়ান শুরু করে। ২ জন পাইলটের মধ্যে প্রথম জন হচ্ছেন পাইলট ইন কমান্ড রবার্ট পিশে। দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন পাইলট রবার্ট পিশের ১৬,৮০০ ঘন্টা ফ্লাইট এক্সপিরিয়েন্স ছিল, যার মধ্যে ৯৯৬ ঘন্টা ছিল এই এয়ারবাস A330 বিমান ওড়ানোর অভিজ্ঞতা। অবশ্য তাঁর সাদা ইউনিফর্মে কলঙ্কের একটু কালো ছিটেও লেগেছিল, কারণ বিমানের মাধ্যমে ড্রাগ স্মাগলিং করার অপরাধে ১৬ মাস হাজতবাস করতে হয়েছিল তাঁকে। এর জন্য অবশ্য এয়ার ট্রানজিটে চাকরি পেতে তাঁর কোনো অসুবিধে হয়নি। যাই হোক, ঘটনার দিন বিমানে তাঁর সাথে ছিলেন ফার্স্ট অফিসার ড্রিক ডিজ্যাগার। তাঁর বিমান চালানোর অভিজ্ঞতা অবশ্য রবার্ট পিশের অভিজ্ঞতার নিরিখে বেশ কম ছিল। ড্রিক ডিজ্যাগারের ৪,৮০০ ঘন্টা উড়ানের অভিজ্ঞতার মধ্যে এয়ারবাস A330 বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল ৩৮৬ ঘন্টার। আন্তর্জাতিক সময় অনুযায়ী রাত্রি ১২:৫২ টরন্টোর পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে টেক অফ করে ফ্লাইট 236 উত্তর আটলান্টিক মহাসাগরের অপর প্রান্তে অবস্থিত লিসবনের পোর্টেলা এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রাপথে সময় লাগে ৭ ঘন্টা। পাইলট বিমানটিকে তার নির্দিষ্ট রুট ধরে পূর্ব দিকে চালনা করতে থাকেন। কিছু সময়ের মধ্যেই বিমান তার ক্রুজিং অল্টিটিউড ৩৯,০০০ ফুট উচ্চতায় পৌঁছে যায়। তারপর সোজা সামনের দিকে অগ্রসর হতে থাকে। কেবিনের মধ্যে থাকা যাত্রীরাও নির্ভাবনায় খানিক ঘুমিয়ে নেওয়ার তোড়ঝোড় করতে থাকেন, কারণ পুরো রাত বিমান একটানা উড়ে সকালে তার গন্তব্যে পৌঁছবে। এদিকে ককপিটেও ২ জন পাইলটের বিশেষ কিছু করার ছিল না, কারণ এয়ারবাস A330 মডেলের এই বিমানটি তখনকার সময়ের নিরিখে যথেষ্ট উন্নত ও আধুনিক ছিল। অত্যাধুনিক স্বয়ংক্রিয় কম্পিউটারাইজড সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত এই বিমানটি মাত্র ২ বছর পূর্বে এয়ার ট্রানজিটের অন্তর্ভুক্ত হয়েছিল, আর এ ধরনের দীর্ঘ যাত্রাপথে বিমান চালনার দায়িত্ব থাকে অটো পাইলটের ওপর।
পাইলটদের কাজ হচ্ছে কেবলমাত্র তত্ত্বাবধান করা, যেমন বিমানের কম্পিউটারাইজড সিস্টেমগুলি ঠিকঠাক কাজ করছে কিনা তা লক্ষ্য রাখা, নির্দিষ্ট সময় অন্তর অন্তর জ্বালানি খরচের হিসেব রাখা এবং নিকটবর্তী কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ রক্ষা করা ইত্যাদি। ককপিটে পাইলটদের বসার সিটের সামনের দিকে অনেকগুলি ডিসপ্লে বোর্ড থাকে। এই ডিসপ্লে বোর্ডগুলিকে বলা হয় ইলেকট্রনিক সেন্ট্রালাইজড এয়ারক্রাফট মনিটরিং সিস্টেম বা ইক্যাম। এই ইক্যামের সাহায্যে পাইলটরা বিমানের ইঞ্জিন সহ বিভিন্ন সেন্সারগুলির রিডিং দেখতে পান। টেক অফ করার পর প্রায় 4 ঘন্টা কেটে গিয়েছে, আর ততক্ষণে বিমান আটলান্টিক মহাসাগরের প্রায় মাঝামাঝি স্থানে পৌঁছে গেছে। সমস্যা শুরু হয় এবার। তবে এই সমস্যা পাইলটদের অলক্ষ্যে বিমানের ডান দিকের ইঞ্জিনে শুরু হয়। ভোর 4:38 ডান দিকের ইঞ্জিনের মধ্যে থাকা জ্বালানির পাইপ ফেটে যায়। প্রথমের দিকে সেই ফাটল ছোট ছিল, কিন্তু সময়ের সাথে সাথে তার ফাঁক বড় হতে শুরু করে, আর তা দিয়ে বিমানের তরল জ্বালানি ইঞ্জিনের মধ্যে ছড়িয়ে পড়তে থাকে। তবে এই সমস্যার সৃষ্টি ঠিক সেই মুহূর্তেই হয়নি। এই সমস্যার বীজ রোপিত হয়েছিল রাত 12:52 বিমানের টেক অফ করার 4 দিন পূর্বে। আসলে কয়েকদিন পূর্বে ফ্লাইট 236-এর ডান দিকের ইঞ্জিনে একটি ছোট ত্রুটি দেখা দেওয়ায় মেনটেন্যান্সের জন্য 17 আগস্ট তারিখে এয়ার ট্রানজিটের মেনটেন্যান্স সেন্টারে নিয়ে যাওয়া হয়। মেনটেন্যান্স সেন্টারের ইঞ্জিনিয়াররা ইনডেপথ এক্সামিনেশনের জন্য বিমানের ইঞ্জিনটিকে কিছুদিনের জন্য মেনটেন্যান্স সেন্টারেই রাখার সিদ্ধান্ত নেন। তবে এয়ার ট্রানজিটের যাত্রী পরিষেবা যাতে বিঘ্নিত না হয় তার জন্য বিমানটিতে আপাতত একটি স্পেয়ার ইঞ্জিন লাগিয়ে তাকে ব্যবহারযোগ্য রাখা হবে বলে স্থির করা হয়। সেই মতো এয়ারবাস A330-র ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি রোলস রয়েসের কাছ থেকে একটি স্পেয়ার ইঞ্জিন অর্ডার দিয়ে আনা হয়। পুরনো ইঞ্জিনটি বিমান থেকে খুলে তার স্থানে নতুন ইঞ্জিন লাগিয়ে সব কিছু ঠিকঠাক চলছে কিনা তা দেখার জন্য মেনটেন্যান্স সেন্টারের কর্মীদের হাতে মাত্র 48 ঘন্টা সময় ছিল, কারণ 20 আগস্ট তারিখেই ফ্লাইট 236-এর শিডিউলড ফ্লাইট রয়েছে। আর এই জটিল ও সময় সাপেক্ষ কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য মেনটেন্যান্স সেন্টারে দিন-রাত কাজ হতে থাকে। তবে এক্ষেত্রে একটি সমস্যা দেখা দেয়। রোলস রয়েসের ইঞ্জিনটির যে ভার্সনটি এই বিমানটিতে ব্যবহৃত হয়েছিল তা পুরনো মডেলের। পরবর্তীকালে রোলস রয়েস ইঞ্জিনের নতুন ভার্সন লঞ্চ করে, আর বর্তমানে যে স্পেয়ার ইঞ্জিনটি বিমানে লাগানো হচ্ছিল তা নতুন ভার্সনের। তাতে বেশ কিছু পার্টস এমন রয়েছে যা বিমানের সাথে ঠিকঠাক খাপ খাচ্ছিল না। তাই ইঞ্জিন কন্ট্রোলার এবং টেকনিশিয়ানরা নিজেদের মধ্যে আলোচনা করে বিমানের বেশ কিছু পার্টস বদলে ফেলার সিদ্ধান্ত নেন। সেই মতো বিমানের ফুয়েল লাইন সম্পূর্ণ বদলে ফেলা হয়। বিমানের হাইড্রোলিক সিস্টেমও বদলে ফেলার কথা ছিল, কিন্তু সে সময় তাদের হাতে এই ইঞ্জিন এবং বিমানের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো হাইড্রোলিক সিস্টেম ছিল না। সে ধরনের হাইড্রোলিক সিস্টেম বাইরে থেকে আনাতে হবে, তাতে অনেক সময় লেগে যাবে। এদিকে বিমান ডেলিভারি দেওয়ার সময় আসন্ন, তাই পুরনো ইঞ্জিনের হাইড্রোলিক সিস্টেমটিকে খুলে তাই এই স্পেয়ার ইঞ্জিনে লাগিয়ে দেওয়া হয়। আর এখানেই তারা এমন একটি ভুল করে ফেলেছিলেন যা পরবর্তীকালে মারাত্মক সমস্যা সৃষ্টি করে। আসলে বিমান চলাচলের সময় হাইড্রোলিক পাইপের ভেতর দিয়ে তীব্র গতিতে হাইড্রোলিক ফ্লুইড চলাচল করে, যার ফলে হাইড্রোলিক পাইপটি সামান্য সোজা হয়ে যায়, আর ঠিক তার নিচেই থাকে ফুয়েল লাইন যা দিয়ে তরল জ্বালানি চলাচল করে। কিন্তু মেনটেন্যান্সের পরে হাইড্রোলিক পাইপ আর ফুয়েল লাইনের মাঝের গ্যাপ অনেকখানি কমে গিয়েছিল। দুটি পাইপ একেবারে গা ঘেঁষাঘেঁষি করে লাগানো ছিল, তাই বিমান চলাচলের সময় যখন ইঞ্জিনটি কাজ করতে থাকে তখন হাইড্রোলিক পাইপ আর তার নিচে থাকা ফুয়েল লাইনের মাঝে জোরে ঘর্ষণ হতে থাকে। আর ক্রমাগত এভাবে ঘর্ষণ হতে থাকলে ফুয়েল পাইপের থিকনেস ক্রমশ ক্ষয় হয়ে কমতে থাকে। তবে মেনটেন্যান্সের পরে ট্রায়াল রানের সময় যখন সব কিছু ঠিকঠাক চলছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছিল, তখন এই ছোট্ট ভুলটি কারও নজরে পড়েনি। ডান ইঞ্জিনে সবার অলক্ষ্যে থেকে যাওয়া এই সমস্যা নিয়েই বিমানটি তার নির্ধারিত ফ্লাইটগুলি সম্পন্ন করতে থাকে।
এবার চলে আসি সেই সময়ে যখন ফ্লাইট 236 আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে লিসবনের উদ্দেশ্যে উড়ে চলেছে। ভোর 4:58 পাইলটরা বিমানের জ্বালানির পরিমাণ একবার চেক করে নেন। সব কিছু ঠিকঠাকই আছে। তাঁরাও নিশ্চিন্ত মনে তাদের বাকি রুটিন কাজগুলি সেরে নিতে থাকেন। তবে তার মিনিট 20 পূর্বেই ডান দিকের ইঞ্জিনে থাকা হাইড্রোলিক পাইপের সাথে ক্রমাগত ঘর্ষণের ফলে ফুয়েল পাইপটি ফেটে ভেতরের তরল জ্বালানি ইঞ্জিনের মধ্যেই ছড়িয়ে পড়তে থাকে। প্রথমের দিকে এই ফাটল ছোট থাকায় তা দিয়ে জ্বালানি পড়ে যাওয়ার পরিমাণ কম ছিল। পরে হিসেব করে দেখা গেছে এই সময় প্রতি মিনিটে 10 কিলোগ্রাম ফুয়েল লস হচ্ছিল। তাই পাইলটরা যখন বিমানের দুপাশে থাকা ডানার নিচে অবস্থিত দুটি ইঞ্জিনের জ্বালানির পরিমাণ চেক করছিলেন তখন খুব একটা অসঙ্গতি তাদের চোখে পড়েনি। কিন্তু কয়েক মিনিট পর ভোর 5:15 যখন তারা বিমানের ইঞ্জিনের বিভিন্ন সূচকগুলির রিডিং নোট করছিলেন তখন কিছু অসঙ্গতি তাদের নজরে পড়ে। তাদের সামনে থাকা এয়ারক্রাফট মনিটরিং সিস্টেমের ডিসপ্লে বোর্ডে বাম দিকের ইঞ্জিনের তুলনায় ডান দিকের ইঞ্জিনে ইঞ্জিন অয়েলের পরিমাণ কম থাকার ইন্ডিকেশন দেখা যাচ্ছিল। এই ধরনের অদ্ভুত রিডিং কেন উঠছিল তার কোনো যুক্তিগ্রাহ্য কারণ তারা খুঁজে পাচ্ছিলেন না। একটু পরেই আরেকটি অস্বাভাবিক সতর্কবার্তা ক্যামের ডিসপ্লে বোর্ডে ভেসে ওঠে। সেই সতর্কবার্তাটিতে বিমানের ডান ইঞ্জিন অর্থাৎ ইঞ্জিন নম্বর 2তে লো অয়েল টেম্পারেচার এবং হাই অয়েল প্রেশার থাকার ইন্ডিকেশন দিচ্ছিল। এই প্রসঙ্গে একটা ব্যাপার আপনাদের বলে রাখি যে বিমানের ইঞ্জিন অয়েল আর জ্বালানি বা ফুয়েল এক জিনিস নয়। বিমানের ফুয়েল হচ্ছে সেই দাহ্য বস্তু ইঞ্জিনে যার দহনের ফলে গতিশক্তি ও বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়, যার ফলে বিমান চলতে পারে। আর এই দহনের ফলে যে প্রচণ্ড তাপ উৎপন্ন হয় তা থেকে ইঞ্জিনের নানা যন্ত্রপাতিগুলোকে ঠান্ডা রাখতে এবং সেগুলিকে সচল রাখার জন্য লুব্রিক্যান্ট হিসেবে কাজ করে ইঞ্জিন অয়েল। যাই হোক, এ ধরনের সতর্কবার্তা পেয়ে পাইলটরা বেশ খানিকটা চিন্তান্বিত হয়ে পড়েন। এয়ারক্রাফট নির্মাতার তরফ থেকে দেওয়া ম্যানুয়ালটি খুলে তাঁরা এর কারণ খোঁজার চেষ্টা করেন। হাই অয়েল প্রেশার আর লো অয়েল টেম্পারেচারের সমস্যা খুবই বিরল কয়েকটি ক্ষেত্রে ঘটে, কিন্তু এই দুটি সমস্যা একসাথে দেখা দেওয়ার কথা তাঁরা তাঁদের পুরো কেরিয়ারে কোনো দিনও শোনেননি। এ ধরনের অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন হয়ে তাঁরা খানিকটা বিভ্রান্ত হয়ে পড়েন। 5:21 রেডিওর মাধ্যমে যোগাযোগ করেন এয়ার ট্রানজিটের মেনটেনেন্স ডিপার্টমেন্টের সাথে, কিন্তু মেনটেনেন্স ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররাও এ সমস্যার কোনো সন্তোষজনক ব্যাখ্যা তাঁদের দিতে পারেন না। তবে বিভিন্ন সূচকগুলির দিকে নজর রাখতে আর অস্বাভাবিক কোনো রিডিং দেখলে তা তৎক্ষণাৎ মেনটেনেন্স ডিপার্টমেন্টকে জানানোর পরামর্শ তাঁদের তরফ থেকে দেওয়া হয়। দুজন পাইলট নিজেদের মধ্যে আলোচনা করে এই সিদ্ধান্তে আসেন যে সম্ভবত বিমানের সেন্সর সিস্টেমে কোনো গোলযোগ দেখা দিয়েছে, তাই ক্যামে এ ধরনের ভুলভাল রিডিং আর সতর্কবার্তা দেখাচ্ছে। কিন্তু পাইলটদের অজান্তে বিমানের অ্যাডভান্স অটোমেটেড সিস্টেম নীরবে এই ফুয়েল লসের সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছিল। আসলে বিমানের ফুয়েল ট্যাঙ্ক দুপাশে থাকা দুটি ডানায় থাকে। টেক অফের পূর্বে বিমানের দুপাশের ডানায় থাকা সেই ফুয়েল ট্যাঙ্কে জ্বালানি সমপরিমাণেই ভরা হয়। এছাড়াও কিছুটা জ্বালানি বিমানের পেছনের অংশে থাকা ট্রিম ট্যাঙ্কেও রাখা থাকে। এটি বিমানের ভারসাম্য রক্ষা করে। এছাড়াও মেন ফুয়েল ট্যাঙ্কে জ্বালানি শেষ হয়ে গেলে তখন এই ট্রিম ট্যাঙ্কে থাকা জ্বালানি কাজে আসে। কিন্তু এই পরিস্থিতিতে বিমানের ডান দিকের ট্যাঙ্ক থেকে ফুয়েল লস হচ্ছিল, তাই দুদিকের ইঞ্জিনের মধ্যে যে ফুয়েল ইমব্যালেন্সের সৃষ্টি হয়েছিল তা ঠিক করার জন্য বিমানের অটোমেটেড সিস্টেম নিজে থেকেই ট্রিম ট্যাঙ্ক থেকে জ্বালানি ডান দিকের ইঞ্জিনে সরবরাহ করতে শুরু করে। ফলে 5:30 অর্থাৎ মাত্র 15 মিনিটের মধ্যেই পাইলটদের অজান্তে বিমানের পেছনে থাকা ট্রিম ট্যাঙ্ক খালি হয়ে যায়। এরপর কম্পিউটারাইজ সিস্টেমের কাছে এই সমস্যা সমাধানের আর কোনো উপায় থাকে না। তাই 5:33 পাইলটদের সামনে থাকা ক্যামের ডিসপ্লে বোর্ডে আরেকটি সতর্কবার্তা ভেসে ওঠে। এটি ছিল ফুয়েল ইমব্যালেন্সের সতর্কবার্তা। এই সতর্কবার্তা অনুযায়ী ডান দিকের ইঞ্জিনে জ্বালানির পরিমাণ বাম দিকের অপেক্ষা বেশ কম রয়েছে। সাধারণত বিমানের দুদিকের ইঞ্জিনে প্রায় সমপরিমাণ জ্বালানি খরচ হয়।
ফলে এ ধরনের ফুয়েল ইমব্যালেন্সের ঘটনা খুব একটা ঘটে না। তাই যখন ফ্লাইট 236-এর ক্যামে ফুয়েল ইমব্যালেন্সের সতর্কবার্তা ভেসে ওঠে, তখন ককপিটে থাকা দুজন পাইলট নতুন করে বিভ্রান্তিতে পড়েন। রবার্ট পিশের দীর্ঘদিনের উড়ানের অভিজ্ঞতা তাকে বলে যে এই পরিস্থিতিতে কী করতে হবে। তিনি এয়ারক্রাফট ম্যানুয়ালের পাতা না উল্টেই তাঁর ট্রেনিংয়ের সময়কার জ্ঞানকে কাজে লাগান। তিনি দুদিকের ফুয়েল ট্যাঙ্কে থাকা জ্বালানির সমতা ফিরিয়ে আনার জন্য দুই ট্যাঙ্কের মধ্যে সংযোগকারী ক্রস ফিড ভালভ খুলে দেন। এর ফলে বাম দিকের ট্যাঙ্কে থাকা তরল জ্বালানি সেই ক্রস ফিড ভালভের মাধ্যমে দ্রুত গতিতে ডান দিকের ট্যাঙ্কে যেতে থাকে, আর কয়েক মিনিটের মধ্যেই এই ফুয়েল ইমব্যালেন্সের সমস্যা মিটে যায়। কিন্তু রবার্ট পিশের এই সিদ্ধান্ত মারাত্মক ভুল হিসেবে দেখা দেয়, যা পরবর্তী কিছু সময়ের মধ্যেই ভয়াবহ সমস্যা হয়ে ওঠে। ক্রস ফিড ভালভ খোলার আগে পর্যন্ত ডান দিকের ইঞ্জিনে থাকা ফুয়েল লাইনের ফাটল দিয়ে কেবলমাত্র ডান দিকের ফুয়েল ট্যাঙ্কের জ্বালানি পড়ে যাচ্ছিল, কিন্তু এখন ক্রস ফিড ভালভ খোলা থাকায় সেই ফাটল দিয়ে দুদিকেরই ফুয়েল ট্যাঙ্কের জ্বালানি সবার অগোচরে বেরিয়ে যেতে থাকে। আর ততক্ষণে সেই ফাটলের পরিমাণ এতটাই বৃদ্ধি পেয়েছে যে তা দিয়ে ঘন্টায় 13,000 কিলোগ্রাম হারে জ্বালানি বেরিয়ে যেতে থাকে। তবে পাইলটরা ক্যামে ভেসে ওঠা এইসব অদ্ভুত সতর্কবার্তা আর বিস্ময়কর রিডিং নিয়ে গভীরভাবে পর্যালোচনা করছিলেন। তাঁদের কাছে এইসব অসংলগ্ন ব্যাপারের একটাই অর্থ হয় যে সম্ভবত সিস্টেমের কোনো এরার এসে গেছে, যার ফলে সেন্সরগুলি ঠিকমতো কাজ করতে পারছে না। তাই মনিটরে এ ধরনের ভুল রিডিং শো করছে। এই সময় ফুয়েল লিক হওয়ার সম্ভাবনার কথা একবার তাঁদের মাথায় আসে, কিন্তু সেই পরিস্থিতিতে তাঁদের মস্তিষ্ক এই ভাবনাকে তেমন আমল দেয় না। বিমানের সাথে কোনো কিছুর ধাক্কা হয়নি বা ইঞ্জিন থেকে সেরকম কোনো অস্বাভাবিক শব্দ তাঁরা পাননি, যা থেকে বোঝা যেতে পারে যে বিমানের ফুয়েল সিস্টেমে কোনো সমস্যা দেখা দিয়েছে। তবে বিমানে এমন কোনো সেন্সর ছিল না যার মাধ্যমে ফুয়েল সিস্টেম ঠিকঠাকভাবে কাজ করছে কি না তা বোঝা যাবে। ইঞ্জিন অয়েলের লো টেম্পারেচার, হাই প্রেশার আর ফুয়েল ইমব্যালেন্সের ঘটনা থেকে পাইলটদের নিজেদেরকেই অনুমান করতে হতো যে ফুয়েল লস ঘটছে, কিন্তু পাইলটদের মনের মধ্যে থাকা পূর্ব নির্ধারিত ধারণা, অর্থাৎ নিশ্চয়ই কোনো টেকনিক্যাল ফল্ট বা সিস্টেম এরারের ঘটনা ঘটেছে, এই ধারণা তাঁদেরকে সঠিকভাবে সব কিছু যাচাই করতে বাধা দেয়। এ ধরনের টেন্ডেন্সিকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় কনফার্মেশন বায়াস। কনফার্মেশন বায়াসের ফলে মানুষ শুধুমাত্র সেই সব ইনফরমেশনকে অনুমোদন করে যা তাদের নিজস্ব বিশ্বাস তথা ধারণাকে মজবুত করে, আর এক্ষেত্রে পাইলটরা কম্পিউটার এররকেই সব সমস্যার কারণ হিসেবে মেনে নিয়েছিলেন। তাই অন্যান্য সমস্ত ইন্ডিকেশনগুলি যেগুলি থেকে ফুয়েল লসের ব্যাপারটা বোঝা যেতে পারত, তাতে তাঁরা তেমন আমল দেননি। কিন্তু মাত্র কয়েক মিনিটের মধ্যেই তাঁরা সবিস্ময়ে লক্ষ্য করেন যে দুটি ট্যাঙ্কেরই জ্বালানির পরিমাণ অতি দ্রুত কমে যাচ্ছে, আর 5:45 বিমানের অটোমেটেড ফ্লাইট ম্যানেজমেন্ট সিস্টেম জানিয়ে দেয় যে বর্তমানে বিমানে যে পরিমাণ জ্বালানি রয়েছে তাতে লিসবনে পৌঁছানো সম্ভব নয়। ফ্লাইট 236 তখনও আটলান্টিক মহাসাগরের ওপর দিয়েই উড়ছিল। এই অবস্থায় অন্য কোনো নিকটবর্তী এয়ারপোর্টে বিমানটিকে জরুরি অবতরণ করানোর সিদ্ধান্ত নিতে হতো তাঁদের। দুজন পাইলট নিজেদের মধ্যে আলোচনা করে আটলান্টিক মহাসাগরের মধ্যিখানে অবস্থিত অ্যাজোরস অটোনমাস রিজিয়নের অন্তর্গত টারসেইরা আইল্যান্ডে বিমানটিকে অবতরণ করাবেন বলে সিদ্ধান্ত নেন। টারসেইরা আইল্যান্ডে এয়ারফোর্সের একটি এয়ারবেস রয়েছে, যার নাম ল্যাজেস এয়ারপোর্ট। সেই মতো 5:48 সান্তা মারিয়া ওসিয়ানিক এয়ার ট্রাফিক কন্ট্রোলের কন্ট্রোল টাওয়ারে সংবাদ প্রেরণ করেন যে বিমানে জ্বালানি কম থাকার কারণে বিমানটিকে তাঁরা ল্যাজেস এয়ারপোর্টে অবতরণ করাতে চলেছেন। এই সময়ে বিমানে 7,000 কিলোগ্রাম জ্বালানি অবশিষ্ট ছিল, আর টারসেইরা আইল্যান্ডের দূরত্ব সেখান থেকে 300 কিলোমিটারেরও বেশি ছিল। তাঁরা এখনও বিশ্বাস করতে পারছিলেন না যে ফুয়েল লিক হচ্ছে। তাঁদের মনে হচ্ছিল যে সম্ভবত ম্যাসিভ সিস্টেম এরারের কারণেই এ ধরনের ভুল রিডিং দিচ্ছে কম্পিউটার। তবুও ইঞ্জিন থেকে জ্বালানি বেরিয়ে যাচ্ছে কি না তা চেক করার জন্য
তাঁরা প্রধান ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে বিমানের জানালা দিয়ে দুপাশের ডানার দিকে লক্ষ্য করতে বললেন, কিন্তু অন্ধকারের জন্য বাইরে কোনো কিছু দেখা সম্ভব হয় না। আর ততক্ষণে অবস্থা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে প্রতি 5 মিনিটে 1 টন অর্থাৎ 1000 কিলোগ্রাম জ্বালানি বেরিয়ে যাচ্ছিল। পাইলটরাও ততক্ষণে মোটামুটিভাবে আন্দাজ করতে পেরেছিলেন যে বিমানে ফুয়েল লিক হচ্ছে, আর তা হচ্ছে ডান দিক থেকেই। তাই বিমানের ক্যাপ্টেন বাম দিকের ফুয়েল ট্যাঙ্ক থেকে জ্বালানি সরবরাহ করা বন্ধ করে দেন। এখন বিমানের 2টি ইঞ্জিনেই শুধুমাত্র ডান দিকের ফুয়েল ট্যাঙ্ক থেকে জ্বালানি সরবরাহ হচ্ছিল। এই পুরোটা সময় ধরে 2 জন পাইলট ক্রমাগত এয়ার ট্রানজিটের মেনটেন্যান্স ইউনিটের সাথে কথোপকথন চালাচ্ছিলেন। মেনটেন্যান্স ইউনিটের তরফ থেকে ক্যাপ্টেন রবার্ট পিশেকে ফুয়েল লিকেজ হচ্ছে কিনা তা কনফার্ম করার জন্য বিমানের ক্রুজিং অল্টিটিউড 39,000 ফুট থেকে কমিয়ে 20,000 ফুটে নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়, কিন্তু রবার্ট পিশে এতে সম্মত হন না। তাঁর মতে এতে ফুয়েল লিকেজ যদি কনফার্ম হয়েও যায়, তবে এই পরিস্থিতিতে পুনরায় বিমানকে 20,000 ফুট উচ্চতা থেকে 39,000 ফুট উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব হবে না। 39,000 ফুট উচ্চতায় থাকলে বিমানের জ্বালানি শেষ হয়ে গেলেও তাদের হাতে বিমানটিকে গ্লাইড করে বেশ খানিকটা এগিয়ে যাওয়ার রাস্তা খোলা রয়েছে। 6টা 1 মিনিটে বিমানের প্রধান ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে ক্যাপ্টেন রবার্ট পিশে জানান যে জ্বালানি কম থাকার কারণে তাঁরা ল্যাজেস এয়ারপোর্টে বিমানটিকে অবতরণ করাতে চলেছেন। কেবিনের মধ্যে থাকা যাত্রীদের এই খবরটি জানিয়ে দেওয়ার নির্দেশ দেন ক্যাপ্টেন। এছাড়াও তিনি আরও বলেন, যদি ল্যাজেস এয়ারপোর্ট অবধি পৌঁছতে না পারেন তবে সমুদ্রের মধ্যেই বিমানটিকে ল্যান্ডিং করাবেন। যাত্রীরা এতক্ষণ অবধি কিছুই জানতেন না, তাঁরা নিশ্চিন্ত মনে যে যার সিটে বসেছিলেন। তবে ফ্লাইট অ্যাটেন্ডেন্টের কাছ থেকে এ সংবাদ পেয়ে তাঁদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়, কারণ সমুদ্রের মধ্যে বিমান যদি ক্র্যাশ ল্যান্ডিং করে তবে যাত্রীদের প্রাণে বাঁচার সম্ভাবনা অনেক কম। ক্র্যাশ ল্যান্ডিংয়ের ধাক্কা থেকে যদি তাঁরা বেঁচেও যান, তাও আটলান্টিক মহাসাগরের প্রচণ্ড ঠান্ডা জলে হাইপোথার্মিয়া হয়ে মৃত্যু ঘটার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। 6টা 13 মিনিটে ডান দিকের ফুয়েল ট্যাঙ্কে জ্বালানি শেষ হয়ে যায় আর ডান দিকের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ততক্ষণে বিমানের বাম দিকের ফুয়েল ট্যাঙ্কে মাত্র 600 কিলোগ্রাম জ্বালানি অবশিষ্ট রয়েছে, যা দিয়ে মাত্র কয়েক মিনিটই বিমানটিকে চালানো সম্ভব হবে। বিমানের পাইলট তৎক্ষণাৎ একদিকে ইঞ্জিন বন্ধ হওয়ার সংবাদ সান্তা মারিয়া ওসিয়ানিক এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানিয়ে দেন, কিন্তু শুধুমাত্র একদিকের ইঞ্জিন দিয়ে 39,000 ফুট উচ্চতার ক্রুজিং অল্টিটিউড মেনটেন করা সম্ভব হয় না। তাই ক্যাপ্টেন তার উচ্চতা কমিয়ে 34,500 ফুট উচ্চতায় নিয়ে আসেন। 6টা 23 মিনিটে বিমানের ফার্স্ট অফিসার ড্রিক ডিজ্যাগার ইমার্জেন্সি ডিক্লেয়ার করে দেন, আর ঠিক তার 3 মিনিট পরেই জ্বালানির অভাবে বিমানের বাম দিকের ইঞ্জিনও বন্ধ হয়ে যায়। সেই মুহূর্তে বিমানটি 34,500 ফুট উচ্চতায় উড়ছিল, আর সেখান থেকে ল্যাজেস এয়ারপোর্টের দূরত্ব ছিল 121 কিলোমিটার। ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথেই কেবিনের সব আলো নিভে যায়, বায়ুর চাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। বাইরে ইঞ্জিনের কোনো আওয়াজ নেই, হাওয়ার আওয়াজ ছাড়া চারিদিকে সব নিস্তব্ধ, আর সেই নিস্তব্ধতা ভীষণ ভয়ঙ্কর। বিমানের ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা যাত্রীদের ওয়াটার ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুত করছিলেন। কিভাবে লাইফ জ্যাকেট পরতে হবে বা কি করতে হবে সে সংক্রান্ত নির্দেশাবলী কানাডিয়ান, পর্তুগিজ আর ইংরেজি 3টি ভাষাতেই কথোপকথনের মাধ্যমে তাঁরা যাত্রীদের বোঝাচ্ছিলেন। প্রেশারাইজ এয়ার সিস্টেম বন্ধ হয়ে যাওয়ায় কেবিনের মধ্যে অক্সিজেনের অভাব দেখা দেয়। বিমানের সিলিং থেকে অক্সিজেন মাস্ক নিচে নেমে আসে, আর যাত্রীরা তার সাহায্যে শ্বাস প্রশ্বাস চালাতে থাকেন। 2টি ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার ফলে এখন এয়ারবাস A330-র মতো একটি অত্যাধুনিক এয়ারক্রাফট কেবলমাত্র একটি অতিকায় গ্লাইডারে পরিণত হয়েছিল। 2টি ইঞ্জিনই বিমানের যাবতীয় শক্তির উৎস, তাই জ্বালানির অভাবে ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় বিমানের পুরো কম্পিউটারাইজ সিস্টেমটি ইনঅপারেটিভ হয়ে যায়। বিমানকে কন্ট্রোল করার বেশিরভাগ সিস্টেম, যেমন অটো পাইলট, ইলেকট্রিক ট্রিম সিস্টেম আর থ্রাস্ট রিভার্সারের মতো গুরুত্বপূর্ণ সিস্টেমগুলি একেবারে বন্ধ হয়ে যায়। এছাড়াও হাইড্রোলিক সিস্টেম,
ব্রেক, স্পয়লারের একেবারে সীমিত ক্ষমতা পাইলটদের হাতে থাকে। এই অবস্থায় বিমানের নিচের অংশে থাকা একটি ফ্যান, যাকে বলা হয় র্যাম এয়ার টারবাইন, সেই টারবাইন নিজে থেকে অ্যাক্টিভেট হয়ে যায়। হাওয়ার আঘাতে এই টারবাইনটি ঘুরতে থাকে, আর তা থেকে উৎপন্ন বিদ্যুৎ শক্তি শুধুমাত্র অত্যন্ত জরুরি কয়েকটি সিস্টেমকে চালু রাখতে সাহায্য করে। এইভাবে একেবারে সীমিত ব্যাকআপ সিস্টেমের সাহায্যে পাইলটদের ৩০৬ জন যাত্রীসহ এই বিরাট এয়ারক্রাফটটিকে শুধুমাত্র গ্লাইড করে ল্যাজেস এয়ারপোর্ট অবধি নিয়ে যেতে হবে। অবশ্য ক্যাপ্টেন রবার্ট পিশে তাঁর কেরিয়ারে বিভিন্ন ধরনের এয়ারক্রাফট চালানোর অভিজ্ঞতা অর্জন করেছেন এবং গ্লাইডার বিমান ওড়ানোর অভিজ্ঞতাও তাঁর রয়েছে। সেই অভিজ্ঞতা নিঃসন্দেহে এক্ষেত্রে তাঁকে খানিকটা সাহায্য করছিল। কিন্তু গ্লাইডার বিমানগুলি আকারে ছোট এবং ওজনে হালকা হয়, আর এয়ারবাস A330-র মতো একটি অতিকায় যাত্রীবাহী বিমানকে অন্ধকারের মধ্যে সঠিক পথে গ্লাইড করে ১২১ কিলোমিটার দূরে অবস্থিত ল্যাজেস এয়ারপোর্ট অবধি নিয়ে যাওয়াটা মোটেও সহজ কাজ ছিল না। ফার্স্ট অফিসার ড্রিক ডিজাগার এই পুরো সময়টা ধরে ল্যাজেস মিলিটারি বেসের কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছিলেন। ল্যাজেস এয়ারপোর্টের টাওয়ার কন্ট্রোলার এয়ারপোর্টের আলোগুলিকে বারবার অন অফ করতে থাকেন, যাতে অন্ধকারের মধ্যেও ফ্লাইট 236-এর পাইলট সঠিক পথের দিশা পেতে পারেন। অবশ্য আকাশ পরিষ্কার থাকায় ৩০,০০০ ফুট উচ্চতায় ভাসতে থাকা বিমান থেকে পাইলটরা দূরের দিগন্তে এয়ারপোর্টের লাইটগুলিকে দেখতে পাচ্ছিলেন। বিমানকে গ্লাইড করে এগিয়ে নিয়ে যাওয়ার সময় ক্যাপ্টেনকে বিমানের গতিবেগ যথাসম্ভব নিয়ন্ত্রণে রাখতে হচ্ছিল। বিমানের গতিবেগ কোনো অবস্থাতেই যেন ১৪০ নটের নিচে নেমে না যায়, কারণ তাতে র্যাম এয়ার টারবাইনের সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন হওয়া বন্ধ হয়ে যাবে। অপরদিকে এটাও দেখতে হচ্ছিল যেন গতিবেগ ২০০ নটের ওপরে না চলে যায়, কারণ তাতে ল্যান্ডিংয়ের সময় ল্যান্ডিং গিয়ার অর্থাৎ বিমানের চাকা বাইরে বেরোবে না। বিমানের গতিবেগ নিয়ন্ত্রণের জন্য ক্যাপ্টেনের হাতে রয়েছে কেবলমাত্র নোজ পিচিং করে বিমানটিকে ওপরে নিচে ওঠানো নামানো করা, অর্থাৎ নোজ স্টিক আপ করলে বিমান ওপরের দিকে উঠবে, যার ফলে তার গতিবেগ কমবে, আর নোজ স্টিক ডাউন করলে বিমান নিচের দিকে নামবে আর বিমানের গতিবেগও বেড়ে যাবে। দীর্ঘ ১৯ মিনিট ধরে নিঃশব্দে বিমান গ্লাইড করে এগোতে থাকে। পাওয়ারলেস গ্লাইডিংয়ের কারণে বিমানের উচ্চতা অর্থাৎ অল্টিটিউড প্রতি মিনিটে ২০০০ ফুট কমতে থাকে, আর এই হিসেবে চললে পরবর্তী ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে বিমান ভূমি স্পর্শ করবে। এবার বিমান এয়ারপোর্টে পৌঁছবে না আটলান্টিক মহাসাগরেই ওয়াটার ল্যান্ডিং করবে তা নির্ভর করছে ক্যাপ্টেনের সক্ষমতার ওপর। তবে যেহেতু ল্যাজেস এয়ারপোর্ট তখনও অনেক দূরে ছিল, তাই বিমানটিকে যতটা সম্ভব উঁচুতে রেখে সামনের দিকে অগ্রসর করতে হতো ক্যাপ্টেনকে। আর ক্যাপ্টেন রবার্ট পিশে এই কাজটি এতটাই নিপুণভাবে করেছিলেন যে কিছু সময়ের মধ্যেই বিমান এয়ারপোর্ট থেকে মাত্র ৮ মাইল দূরত্বে পৌঁছে যায়। কিন্তু এতে তাঁদের সামনে আসে আর একটি চ্যালেঞ্জ। বিমান থেকে ল্যাজেস এয়ারপোর্টের রানওয়ের দূরত্ব ৮ মাইল থাকলেও বিমানের উচ্চতা ছিল ১৩,০০০ ফুট, যেখানে এই পর্যায়ে বিমানের উচ্চতা থাকার কথা ৩,০০০ ফুট, অর্থাৎ বিমানের অল্টিটিউড অনেক বেশি ছিল। এই অবস্থায় ক্যাপ্টেন যদি নোজ স্টিক ডাউন করে বিমানের অল্টিটিউড কমাতে যান, তবে বিমানের গতিবেগ অনেক বেড়ে যাবে। সেক্ষেত্রে বিমানকে কন্ট্রোল করার আর কোনো উপায় থাকবে না, ফলে বিমান রানওয়ের ওপর সজোরে আছড়ে পড়বে। তাই ক্যাপ্টেন অনেক ভাবনা চিন্তা করে একটা উপায় বের করলেন। তিনি বিমানটিকে ৩৬০ ডিগ্রি ঘুরিয়ে আকাশেই একটা গোল চক্কর কাটলেন, আর সেই সময় ফার্স্ট অফিসার ড্রিক ডিজাগার বিমানের ডানায় থাকা স্ল্যাটসগুলিকে এক্সটেন্ড করে দেন, যার ফলে বিমানের গতিবেগ অনেকখানি কমে ধীর গতিতে উঠতে থাকে। ক্যাপ্টেনের এ ধরনের পদক্ষেপ নেওয়াটা সময়ের হিসেবে অত্যন্ত জরুরি হলেও তা বেশ ঝুঁকিপূর্ণ ছিল, কারণ এতে বিমান রানওয়ের সম্পূর্ণ বিপরীত দিকে ঘুরে যায়। কিন্তু খুবই লিমিটেড কন্ট্রোলের সাহায্যে তাকে পুনরায় সঠিক পথে নিয়ে আসাটা যথেষ্ট দুরূহ কাজ। তবে ক্যাপ্টেন রবার্ট পিশে এই কঠিন কাজটি সম্পূর্ণ নিপুণতার সাথে সম্পন্ন করেন। প্রায় ২০ মিনিট পরে যখন বিমান ৩৬০ ডিগ্রি ঘুরে গোল চক্কর সম্পূর্ণ করে, তখন ক্যাপ্টেন তার অভিমুখ সোজা রানওয়ের দিকে ঘুরিয়ে দেন।
আর এতে বিমানের অল্টিটিউড অনেকখানি কমে 5000 ফুটে পৌঁছে যায়। অবশ্য এখনও বিমানের উচ্চতা অনেকখানি বেশি ছিল, কিন্তু এতটাও বেশি নয় যে আরেকটি 360 ডিগ্রি টার্ন করা যেতে পারে। তাই ক্যাপ্টেন রানওয়ে থেকে দূরত্ব খানিকটা বাড়ানোর জন্য বিমানকে সোজা পথে চালিত না করে এঁকে মেঁকে এস টার্ন নিতে নিতে এগোতে থাকেন। এতে বিমানের উচ্চতা কম করার জন্য বেশ খানিকটা সময় পাওয়া যায়। নিচে এয়ারপোর্টে ফায়ার ব্রিগেড আর অ্যাম্বুলেন্স নিয়ে রেস্কিউ টিম আগে থেকেই প্রস্তুত ছিল। ফ্ল্যাপস না থাকার কারণে পাইলটরা বিমানের গতিবেগ 200 নটস পর্যন্ত কমাতে সক্ষম হন, কিন্তু এই পর্যায়ে বিমানের গতিবেগ 145 নটস থাকার কথা। স্বাভাবিক অবস্থায় ল্যান্ডিংয়ের সময় বিমানের ডানায় থাকা ফ্ল্যাপস এক্সটেন্ড করে দেওয়া হয় যাতে ড্র্যাগ বা বাধা উৎপন্ন হয়, আর ইঞ্জিন থ্রাস্ট বাড়িয়ে দেওয়া হয় যাতে বিমানের নোজ ওপরের দিকে উঠে যায়। কিন্তু ফ্লাইট 236-এর ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছিল, তাই ইঞ্জিন থ্রাস্টের কোনো প্রশ্নই ওঠে না। এই অবস্থায় এর ল্যান্ডিং সম্পূর্ণ অন্যভাবে হওয়ার ছিল। সকাল 6:45 ল্যাজেস এয়ারপোর্টের একমাত্র রানওয়েতে ফ্লাইট 236-এর ল্যান্ডিং গিয়ার অত্যন্ত দ্রুত গতিতে এসে টাচডাউন করে। তখন বিমানের গতিবেগ ছিল 200 নটেরও বেশি। ধাক্কার অভিঘাতে বিমান পুনরায় মাটি ছেড়ে হাওয়ায় উঠে যায়, কিন্তু ক্যাপ্টেন রবার্ট পিশে শক্ত হাতে তাকে রানওয়েতে নামান আর সাথে সাথে সবগুলি ব্রেক কষে দেন। বিমানের অ্যান্টি স্কিড সিস্টেম কাজ করছিল না, ফলে বিমানের চাকা রানওয়েতে স্কিড করতে করতে জোরে সামনের দিকে এগোতে থাকে। এর ফলে চাকায় লাগানো টায়ারগুলি একের পর এক বাস্ট করতে শুরু করে। চাকার রিমগুলির সাথে মাটির ঘর্ষণের ফলে আগুনের ফুলকি চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। চাকা থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। 10,000 ফুট লম্বা রানওয়ের 7,600 ফুট অতিক্রম করার পর অবশেষে থেমে যায় ফ্লাইট 236। ফায়ার ব্রিগেডের কর্মীরা সাথে সাথেই বিমানের জ্বলন্ত চাকায় ফোম স্প্রে করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা বিমানের 7টি এক্সিট ডোর খুলে দেন, যা দিয়ে যাত্রীরা নিচে নেমে আসেন। 293 জন প্যাসেঞ্জার আর ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ও পাইলট সহ 13 জন ক্রু মেম্বার সবাই একের পর এক বিমান থেকে বেরিয়ে আসেন। 14 জন প্যাসেঞ্জার ও 2 জন ক্রু মেম্বার কম বেশি আহত হয়েছিলেন, যাদের মধ্যে 2 জনের অবস্থা খানিকটা গুরুতর ছিল। চিকিৎসার পর সবাই সুস্থ হয়ে যান। তবে শারীরিকভাবে সুস্থ হলেও প্রায় 45 মিনিট ধরে যে ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্য দিয়ে তারা গিয়েছেন, তার স্মৃতি তাদের মন থেকে কখনো মোছার নয়। অনেকেই সেই ট্রমা থেকে দীর্ঘদিন বেরোতে পারেননি। আটলান্টিক মহাসাগরের ওপরে উড়ন্ত অবস্থায় বিমানের জ্বালানি শেষ হয়ে যাওয়ার এই ঘটনা কয়েক ঘন্টার মধ্যেই সংবাদ মাধ্যমগুলিতে বহুল প্রচারিত হতে শুরু করে। কেবলমাত্র গ্লাইডিং করে 121 কিলোমিটারের দীর্ঘ পথ বাড়ি দেওয়ার ঘটনাকে মিরাকেল বলে অভিহিত করা হয়। ক্যাপ্টেন রবার্ট পিশে আর ফার্স্ট অফিসার ড্রিক ডিজাগারের ইন্টারভিউ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়। যাত্রীরাও অকুণ্ঠ চিত্তে পাইলটদের নার্ভ ও স্কিলের প্রশংসা করতে থাকেন। ল্যান্ডিংয়ের অব্যবহিত পরেই পর্তুগালের এভিয়েশন অ্যাক্সিডেন্টস প্রিভেনশন অ্যান্ড ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট আর কানাডার ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত আরম্ভ করে। সম্পূর্ণ বিমানটিকে পর্যবেক্ষণ করে এবং বিমানের ব্ল্যাক বক্স থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে কখন আর কিভাবে সমস্যার সূত্রপাত হলো তা বুঝতে পারেন তদন্তকারীরা, যেরকমটা আপনাদেরকে আগেই শুনিয়েছি। সেই ফাটল ধরা ফুয়েল পাইপটি যেখান থেকে বিমানের জ্বালানি পড়ে গিয়ে এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছিল, সেই পাইপটিকেও শনাক্ত করা সম্ভব হয়। এই হচ্ছে সেই পাইপ। গাফিলতির জন্য কানাডিয়ান এয়ারলাইন্স এয়ার ট্রানজিটকে $2.5 লক্ষ কানাডিয়ান ডলারের জরিমানা করা হয়, যা তৎকালীন সময়ের কানাডার সর্বোচ্চ জরিমানা। এই ঘটনার পর এভিয়েশন রুল অ্যান্ড রেগুলেশনে বেশ কিছু পরিবর্তন করা হয়, আর ফ্লাইট ম্যানুয়াল প্রসিডিওরে ফুয়েল লিক চেক করার নিয়ম অন্তর্ভুক্ত করা হয়। এছাড়াও পরবর্তীকালে বিমানে এমন সিস্টেম ইন্ট্রোডিউস করা হয় যা ফুয়েল লিক ডিটেক্ট করে তা পাইলটকে জানাতে সক্ষম হবে। 1 বছর পরে 2002 সালে বিশ্বের সর্ববৃহৎ পাইলট ইউনিয়ন ইন্টারন্যাশনাল এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশন ক্যাপ্টেন রবার্ট পিশের হাতে সুপিরিয়র এয়ারম্যানশিপ অ্যাওয়ার্ড তুলে দেয়।
ফ্লাইট 236-এর দুজন পাইলট এয়ারবাস A330-র মতো একটি প্যাসেঞ্জার এয়ারক্রাফটকে আটলান্টিকের ওপরে প্রায় ৪৫ মিনিট ধরে দীর্ঘ ১২১ কিলোমিটার পাওয়ারলেস গ্লাইড করে বিমানের সব যাত্রীকে নিরাপদে রানওয়েতে অবতরণ করাতে সক্ষম হয়েছিলেন, যা এখনও পর্যন্ত বিশ্বের এভিয়েশন হিস্ট্রিতে একটি রেকর্ড। এই ছিল আজকের পর্বটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানান। এ ধরনের নানা বিষয় নিয়ে আলোচনা শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ইনসাইট। নতুন কোনো বিষয় নিয়ে আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।